হয়ে গেছে কিন্তু। নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যখন আপনারা চোখ রাখেন, আমরা কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে কিন্তু আপনাদেরকে এমন কিছু তথ্য তুলে ধরি যেগুলো আপনাদের সত্যি খুবই কাজে লাগে। কারণ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজেই বরাবর আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন যে আমাদের কাছে কি নিউজ থাকে, কি খবর থাকে। কারণ আমরা চেষ্টা করি আপনাদের জন্য ওই সুন্দরবনের প্রান্তিক এলাকাগুলোতে গিয়ে যেমন খবরাখবরগুলো তুলে ধরি, আর আমরা তেমন বিভিন্ন যে সমস্ত সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন আপনি জানেন ইদানিংকালে সেন্ট্রাল ফিশারি রয়েছে, সিবা, তার পাশাপাশি এই কাকদ্বীপের ডক্টর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রে কি কি কাজ করা হয় এবং এই সেখানে যে সব বৈজ্ঞানিকরা থাকেন, এনারা যে সব কিছু আবিষ্কার করেন এই কৃষকদের জন্যই কিন্তু ভাবেন। কৃষকরা তারা অনেক কিছু বোঝে না, তারা অনেক সময় ঠকে যায়। কারণ তারা যে কাজটা করতে যায় তাদের সেই যে প্রশিক্ষণ না থাকাতে অনেক কিছু ক্ষতি হয় তাদের আর্থিক। সেগুলোকে ঠিকঠাক করে দেওয়ার জন্য আমাদের গবেষণা কেন্দ্রে সব বৈজ্ঞানিকরা থাকেন। তো আজকের একটা বিশেষ অনুষ্ঠান যেটা করছেন আমাদের এই আঞ্চলিক গবেষণা কেন্দ্রের যিনি একদম দায়িত্বে রয়েছেন, হীরক বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি আরেকজন স্যার রয়েছেন, ওনার সঙ্গে সরাসরি কথা হবে। তবে এই কেন্দ্রে এসে দেখা গেল যে অনেক চাষিকে পেলাম, আর আপনাদের যে এই চাষিদেরকে উদ্বুদ্ধ করা আগামী দিনে তাদের অনেক কিছু জানা ছিল না স্যার, যদি একটু বলেন দর্শকদের, কারণ দর্শকরা জানতে চায়। আমরা আজকে আহ, মাটিতে যে কৃমি থাকে, যে কৃমি নিঃশব্দে ফসলের ক্ষতি করে, আমরা বাইরে থেকে দেখতে পাই না, শুধু দেখি যে আস্তে আস্তে ফসল তার যেভাবে উৎপাদন বাড়া উচিত, যেভাবে তার গাছের গ্রোথ হওয়া উচিত তা হচ্ছে না। কিন্তু কারণটা কি এটা আমরা বুঝে উঠতে পারি না। আহ, সেটা এক বড় ভূমিকা থাকে কিন্তু মাটিতে থাকা কৃমির। এই আমরা আহ, এই জাতীয় সমস্যা যা সহজে চিহ্নিত করা যায় না, যা একটু জটিল, যে বিষয়ে প্রশিক্ষণ সাধারণ সরকারি মাধ্যমে হয় না, আমরা সেই বিষয়গুলোকে নির্বাচন করেছি প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমরা যে সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ পালন করছি তার নাম হচ্ছে অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট ইন প্ল্যান্ট প্রোটেকশন, এএপিপি। এবং গত এই যে নিমাটোড অ্যাওয়ারনেস ডে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু গত 20 বছর ধরে করছি। এটা এবারেতে হচ্ছে 61তম আহ, আহ, কৃমি সচেতনতা দিবস। অর্থাৎ আমরা লাগাতার করি, গভীরে গিয়ে করি, লাগাতার করি, এবং আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতা গ্রহণ করি, আমরা করি। এবারে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র কাকদ্বীপের, যেটা এই অক্ষয়নগরে সমুদ্র তটবর্তী অঞ্চল এর কৃষকদের নিয়ে আমরা করেছি। এখানে 4টি ব্লক থেকে কৃষকরা এসেছেন এবং তাদের নিয়ে এই এলাকার ফসল, পান, সবজি, মরিচ, এই জাতীয় ফসলগুলোতে যে কৃমির সমস্যা, যা প্রচুর ক্ষতি করে, অথচ কৃষক বুঝে উঠতে পারেন না কেন ক্ষতি হচ্ছে, সেই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, বিষয়টা বিশ্লেষণ করে বোঝানো, এটা আমরা করি। একটা বিষয় নজর করবেন আপনারা, যে আমরা কিন্তু একদম সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি। একটা ফসল চাষ হচ্ছে, অনেক ফসল চাষ হচ্ছে, সবজি চাষ, তাতে নানান সমস্যা, ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্যা, বহু বিষয় সেখানে যুক্ত হয়, তেমন আলোচনা আমরা করি না। একদম সুনির্দিষ্টভাবে মাটিতে থাকা কৃমি, তা নিয়েই আমরা কিন্তু আজকে আলোচনা করছি। এরপরে আমরা আবার চলে যাব মালদায়, সেখানে আমরা করব ফলে যে মাছির উপদ্রব হয় তা নিয়ে আলোচনা। আবার আমরা চলে যাব পুরুলিয়ায়, সেখানে আমরা আলোচনা করব মাটিতে থাকা যে জীবজীবাণু, যে রোগ যা ছড়ায় মৃত্তিকা বাহিত হয়ে, তা নিয়ে আলোচনা। অর্থাৎ আমরা খুব সুনির্দিষ্ট বিষয়গুলো নির্বাচন করে গভীরে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে আমরা কিন্তু কাজটা করার চেষ্টা করি একেবারে। এবং এই কাজে আমরা সরকার, বিভিন্ন কর্পোরেট হাউস এবং এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্র অথবা এই যে রিজিওনাল রিসার্চ স্টেশন, তাদের সহযোগিতা আমরা গ্রহণ করি। স্যার, আপনাকে একটা প্রশ্ন, এই সুন্দরবনের প্রান্তিক যে সমস্ত এলাকাগুলো, এখানে কিন্তু উপকূলীয়বর্তী এলাকা, বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, এখন দেখতেন তো প্রাকৃতিক দুর্যোগ চলছে,
এই দুর্যোগে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। তো সেক্ষেত্রে কৃষকদের এই মুহূর্তে আমন ধানের চাষ। কিন্তু সুন্দরবনের সব থেকে অর্থকারী ফসল যেটা, সেটা হচ্ছে পান। আর তার আগে ছিল লঙ্কা, এখানে তরমুজ হতো এই সুন্দরবনে, এঁটেল মাটি, বেলে মাটি এবং এখানে নোনা মাটি। তো এই মাটি যেহেতু আপনারা মাটি নিয়ে গবেষণাটা করছেন, সেক্ষেত্রে লঙ্কা আর সেই পরিমাণে চাষ হয় না এবং তরমুজ তো একেবারে বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি এই যে পানের যে চাষটা, অর্থকরী ফসল যেটা বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে, সেক্ষেত্রে পান চাষিদের ক্ষেত্রে কিছু হাতুড়ে ডাক্তার, চাষি ডাক্তার আর কি, হাতুড়ে চাষি ডাক্তার, তারা বিভিন্ন প্র্যাকটিশন করে দেয়, দোকানে বসে থাকে, তারা লিখে দেয় এবং সেই হিসেবে তারা ব্যবহার করতে গিয়ে এক একটা বরজ নষ্ট করে ফেলে। এদিক দিয়ে তাদের মাটির যে উর্বরতা সেটাকে ধ্বংস করে ফেলে। এটা তো কৃষকদের যদি একটু বলেন। না, এই এলাকায় অবশ্যই কৃষি নিয়ে আলোচনা করতে হলে পানকে বাদ দিয়ে আলোচনা হবে না। এবং অন্য যে কোনো এলাকার সঙ্গে এই সমুদ্র তটবর্তী অঞ্চলের, উপকূল অঞ্চলের বৈশিষ্ট্যটা আজকে আমি অনুষ্ঠানে উল্লেখ করেছি যে এখানে কিন্তু অনেক অস্থির আবহাওয়ার অস্থিরতা বাড়ছে, একদম জলবায়ুর পরিবর্তন ঘটছে, তা আবার গভীর প্রভাব ফেলছে। কিন্তু তা ভয়ঙ্কর প্রকট চেহারা পাচ্ছে কিন্তু এই সমুদ্র তটবর্তী অঞ্চলের কৃষকদের মধ্যে। এখানে পান চাষে তো ঝড়, নানান ধরনের দুর্যোগ, তার জন্য বোরজ নষ্ট হওয়া তো একটা সাধারণ চিত্র। এটা ব্যয়বহুল করে দেয় এখানকার চাষকে। আর পান চাষে মুখ্য সমস্যা কিন্তু হচ্ছে মৃত্তিকাবাহিত রোগ, মাটির মাধ্যমে যে রোগ ছড়ায়। তো সেই তার জন্য মাটির স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত এবং রোগচক্র যেন চাষিকে বিপদে না ফেলে, চাষের জমিতে যেন প্রবেশ ঠিক মতো না করে, সেই দিকে নজর রাখাটা জরুরি। পান চাষে আপনারা দেখবেন আমাদের সেচ দেওয়া হয় লাগোয়া পুকুর থেকে, আর পান ধোয়া জল এবং পান বরজ ধোয়া জল এবং পচা পাতা যা থাকে তা কিন্তু ওই জলেই ফেলে দেওয়া হয়। এর ফলে একটা রোগচক্র তৈরি হয়। ভাসিয়ে জল দেওয়া আরেকটা সমস্যার কারণ। এই সব কারণে আমরা বলি যে মৃত্তিকা শোধন, রৌদ্র শোধন খুব জরুরি এবং পরিচ্ছন্ন রোগমুক্ত লতা থেকে কাটিং এনে তবেই সেখানে পান বরজ তৈরি করা উচিত। পানের একটা বড় সমস্যা হচ্ছে একই জায়গায় বহু বছর ধরে চাষ হয় এবং একটা আচ্ছাদনযুক্ত এলাকার মধ্যে চাষ হয়। এটা কিন্তু রোগ, জীবাণু, পোকা মাকড় আর সব প্রসারে সাহায্য করে। এর জন্যে কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে, সতর্কভাবে এই চাষ করা উচিত এবং যাকে প্রিসিশন ফার্মিং বলে, তা কিন্তু করার জায়গা হচ্ছে পানে কিন্তু বহু বছরের অভিজ্ঞতার নিরিখে কথা বলা যায় যে এই কাজ না করতে পারলে পান চাষ করে টিকে থাকা যাবে না। পান চাষে কিন্তু নানান এলাকা ভিত্তিক বৈশিষ্ট্য আলাদা। তমলুকের পান চাষি যেভাবে পান চাষ করে, সাগরের পান চাষি কিন্তু সেভাবে করে না। রাসায়নিকের ব্যবহার কিন্তু অনেক বেশি করেন সাগরের চাষিরা, যা নিয়ন্ত্রণ করা উচিত। সেই জন্য জৈব চাষের দিকে জোর দেওয়া উচিত। কাঠামোগুলি পুরনো কাঠামোর পরিবর্তে যতটা পারা যায় স্থায়ী কাঠামো তৈরি করা এবং আচ্ছাদন যা দেওয়া হয়, আজকাল সেখানে চলে এসছে, আপনারা জানেন যে এই সিনথেটিক আচ্ছাদন দেওয়া, সেই জায়গাগুলো কিন্তু আমাদের ব্যবহার করার সুযোগ আছে। এবং এটা করার ক্ষেত্রে দেখবেন প্রাথমিকভাবে হয়তো ব্যয়বহুল হবে, কিন্তু তারপরে লম্বা সময়ে কিন্তু তা অনেক বেশি লাভজনক হয় এবং এক্ষেত্রে সরকারের সহায়তাটা কিন্তু থাকা দরকার, যাতে করে পান চাষিরা সেইগুলো ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহার তা করতে পারে। এটা নিয়ে কি একটা সচেতনতার ক্যাম্প হতে পারে? হ্যাঁ, আমরা ইতিমধ্যে অনেক করেছি। সাগরে তো একটা সময় নিয়মিত আমি এসেছি, হেন্দলকটকির মেলাতে এ নিয়ে আলাপ আলোচনা করেছি, হাতে কলমে নিয়মিত পর্যবেক্ষণ করেছি এবং আমরা এ কাজে সহায়তা করতে রাজি আছি। এর আগে এই কেন্দ্র থেকেও করা হয়েছে। এই কেন্দ্র একটি আদর্শ জায়গা যারা নিয়মিত এ ব্যাপারে প্রশিক্ষণ এবং হাতে কলমে কাজ দেখাতে পারে। গবেষণা কেন্দ্র, হ্যাঁ, এবং এটা আঞ্চলিক গবেষণা কেন্দ্র। এটা বড় করবো না, অনেক সময় হলো, তো দর্শকরা দেখছে। তো আপনার নাম আর একটু যে দায়িত্ব রয়েছেন একটু বলে দেন। আমার নাম শান্তনু ঝা, আমি পেশায় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
এখনো অবসর গ্রহণ করিনি, করবো অচিরেই। আর এই যে সংস্থা AAPP, অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট ইন প্ল্যান্ট প্রোটেকশন, তার আমি সম্পাদক। মানে এর থেকে আর কিছু পাওয়া যায় না। আমি মাঝে মাঝে তো বেরিয়ে পড়ি সুন্দরবনের বিভিন্ন জায়গায়, তবে গবেষণা কেন্দ্রে এলে তো সব বৈজ্ঞানিকদের সঙ্গে পেয়ে যাই। এবারে আমি একদম যিনি আমাদের এখানে এই যে দেখেছেন একটা পরিকাঠামো রয়েছে, মানে ডক্টর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্রে একটা পরিকাঠামো রয়েছে। পরিকাঠামোর দিক দিয়ে দেখতে গেলে তৎকালীন দিনের যে সমস্ত যারা দায়িত্বে ছিলেন, তো সেক্ষেত্রে অনেকটাই আমি যদি দেখাই, এই যে দরকার প্রয়োজন একটা গবেষণা কেন্দ্রে সবকিছু ঠিকঠাক থাকলেও কিন্তু আসা যাওয়ার ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যেটা সব থেকে কঠিন জায়গা, সেই বর্ষাকাল এলে যে একটা গাড়ি আসবে বা বিভিন্ন কিছু আসবে, সেক্ষেত্রে কিন্তু রাস্তাটার হাল খুব বেহাল রয়েছে। সেক্ষেত্রে যেহেতু বর্তমান আমাদের উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, আমিও রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে এই গবেষণা কেন্দ্র যেটা রয়েছে সেখানে স্যারের সঙ্গে তো কথা হবে, তবে তার আগে একটু অনুরোধ করব এই রাস্তা বা এখানকার ডেভেলপমেন্টের জন্য, যেহেতু তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, কাকদ্বীপ বিধানসভার বিধায়ক, তো সেক্ষেত্রে এই অনুরোধ ওনার কাছে রাখবো যে এখানে প্রচুর ছাত্রছাত্রী আসেন, অনেক ছাত্রছাত্রীরা তারা প্রশিক্ষণ নেন, অনেক কৃষকরা প্রশিক্ষণ নেন। কেন আগামী দিনে সুন্দরবনের যদি ডেভেলপমেন্টের জন্য কিছু করতে হয়, কারণ কৃষি যদি না বেঁচে থাকে, অর্থাৎ ভারতবর্ষ কৃষিমাত্রিক দেশ, সেই কৃষি যদি না বেঁচে থাকে, কৃষক যদি না বেঁচে থাকে, তাহলে আমাদের আর কোনো মূল্যই থাকবে না। সেক্ষেত্রে উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন বর্তমানে, ওনাকে আমি অনুরোধ করব, নিশ্চয়ই এত বড় একটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্র কাকদ্বীপ অক্ষয়নগরে রয়েছে, সেখানে হয়তো কোনো সময় উনি আসতেই পারেন। আর স্যারকে বলবো, ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে। স্যার আপনার যদি একটু পরিচয় দিয়ে, আপনি তো আজকের কৃষি হল হচ্ছে, এখানে অনেক কৃষকরা এসছে, তবে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যিনি বর্তমান হয়েছেন বর্তমান সরকারে, পরিচয় হয়েছে না, এখনো পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ হয়নি, তবে অবশ্যই আমি একদিন ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে আমন্ত্রণ জানিয়ে নিশ্চয়ই আমাদের এখানে কি পরিষেবা আছে, আমরা এখানে কৃষক বন্ধুদের জন্য কি ধরনের কাজকর্ম করি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই আঞ্চলিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা কিভাবে দায়বদ্ধ এখানকার কৃষক বন্ধুদের প্রতি কৃষির উন্নতির লক্ষ্যে, সেগুলো নিশ্চয়ই আমি ওনাকে একদিন জানাবো। এবং আমাদের যে শর্টফলগুলো আছে সেগুলোর ব্যাপারে আমি সাহায্য নিশ্চয়ই ওনার কাছে চাইবো। কারণ উনি ইতিমধ্যে সিবাতে গেছেন, ওখানে ডক্টর দেবাশিস দে, ওনার সঙ্গেও দেখলাম উনি ইলিশ চাষ করছেন, ইলিশ কিভাবে পদ্ধতিতে চাষ করা যায়। তো আপনার এখানে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো, যেগুলো আমাদের সব থেকে বড় জায়গা হচ্ছে যে কৃষকরা যদি বেঁচে থাকে, কৃষকদের বাঁচাতে হবে। কারণ এখানে দুর্যোগপূর্ণ ওয়েদার থাকে, আর উপকূলীয়বর্তী এলাকায় এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়, সেটা আপনিও জানেন। তো সেক্ষেত্রে ওনার তো প্রয়োজনীয়তা আছে। একদম নিশ্চয়ই। সুতরাং আজকে সেরকমই একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে যে যেমনটা স্যার একটু আগে বলছিলেন, সেটা হচ্ছে যে আমরা যখনই আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমেই সবাই জানেন যে আঞ্চলিক গবেষণা কেন্দ্রটি অক্ষয়নগরে শুধু কাকদ্বীপ অঞ্চলে কৃষক বন্ধুদের কথা ভেবে যে কাজকর্ম করে ব্যাপারটা তা নয়। আমরা যখনই এখানে একটা কৃষি প্রশিক্ষণ সংগঠিত করি, তখন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের 4টে যে মূল ব্লক আছে, কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা, সমস্ত এই 4টে ব্লক থেকেই কৃষক প্রতিনিধিদের যাতে আমরা এখানে হাজির করতে পারি তারই ব্যবস্থা করি। তো আজকেও সেরকম ভাবেই আমরা আজকে ট্রেনিং প্রোগ্রামটা সংগঠিত করলাম। এবং যেমনটা স্যার একটু আগে বলছিলেন যে অন্যান্য কৃষি প্রশিক্ষণের সঙ্গে এটার একটা মৌলিক তফাৎ আছে, সেটা হচ্ছে যে নিছকই একদম মানে বক্তব্যের মাধ্যমে কৃষি প্রশিক্ষণ সংগঠিত করাটা এবারের আমাদের উদ্দেশ্য ছিল না। এর সঙ্গে কৃষক বন্ধুদের হাতে নাতে এই কৃমি সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়েছে। বিভিন্ন ফসলে কিভাবে কৃমিগুলো শিকড়ে আক্রমণ করে, কিভাবে গাছের ক্ষতি করে, এবং চেনার লক্ষণ কি, কৃমিজনিত যে সমস্যাগুলো ফসলের ক্ষেত্রে হচ্ছে কি করে, এবং তার প্রতিকার। তো সমস্ত বিষয় আজকে বিশদভাবে আলোচনা হচ্ছে। এবং আমি যদি খুব না ভুল বলে থাকি, এই ধরনের কৃষি প্রশিক্ষণ, কৃমির ওপর নির্ভরশীল কৃষি প্রশিক্ষণ প্রথমবারের জন্য গোটা সুন্দরবন অঞ্চলে প্রথমবার সংগঠিত হলো। এটাই প্রথম হলো, এবং এই ব্যাপারে আমি যথেষ্ট গর্ব অনুভব করছি। এবং আমার আগামীর পরিকল্পনা রইবে যে যে ধরনের সমস্যাগুলো এখনো এই অঞ্চলে কৃষক বন্ধুদের কাছে কোনোদিন আলোচিত হয়নি বা কোনোদিন আলাদাভাবে শনাক্ত করা যায়নি, অথচ ফসলের ক্ষতি করে যাচ্ছে, এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা বা কৃষি প্রশিক্ষণ আমার তরফ থেকে আয়োজন করার চূড়ান্ত উদ্যোগ থাকবে।
আপনাকে অশেষ ধন্যবাদ। দীর্ঘ সময় আমাদের ক্যামেরার মুখোমুখি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে থাকলেন। তবে এই দুর্যোগপূর্ণ ওয়েদারে যেখানে আমন ধানের চাষে ইতিমধ্যে আমন ধানের চাষিরাও অনেকে আছেন, তবে এই আমন ধানের চাষ করতে গিয়ে তাদের প্রথমে যদি অতিরিক্ত বৃষ্টি হয়, পর্যাপ্ত বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে তাদের বীজ ধান ফেলা, তাদের তারপরে এই সময় মানে একদম আষাঢ় মাসের শেষের দিকে চলে আসছে, শ্রাবণ মাসের কাছাকাছি, অর্থাৎ শ্রাবণেই যে বলে বর্ষার একদম গতিবিধি খুব জোর হয়ে যায়, সেদিক দিয়েও কিন্তু বৃষ্টি ওয়েদার যেহেতু এই মুহূর্তে খুব খারাপ, তো সেক্ষেত্রে এই আমন ধানের চাষিদের আপাতত একটু সতর্কীকরণ করা, কারণ কি করতে পারে তারা এই মুহূর্তে। একটা জিনিস আমি প্রথমেই বলি, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এখন বীজতলা পড়েছে। কৃষক বন্ধুরা কেউ 15 দিন আগে, কেউ 20 দিন আগে বীজতলা ফেলেছেন। কিন্তু দেখুন, সুন্দরবন অঞ্চলে আমাদের প্রথম থেকেই বলা হয় যে যেহেতু এখানে ভারী বর্ষার সম্ভাবনা থাকে, সুতরাং হঠাৎ করে নিচু জমি হলে বীজতলা ডুবে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমাদের একটু সেদিকে দিকে চলে আসবে, স্ট্যাগার্ড সিডবেগের কথা বলা হয়। স্ট্যাগার্ড সিডবেডটা কি, যে বীজতলাটা আপনি বীজতলা ফেলবেন বলে মনে করছেন, সেটা পুরোটা একবারে তলা না ফেলে সেটাকে 2 বা 3টে টুকরে প্রথমে ভেঙে নিন, নিয়ে 5 দিন বা 7 দিন অন্তর এক একটা টুকরোতে দানা ফেলুন। তাতে যেটা হবে যে এক একটা উচ্চতায় তলাগুলো থাকবে। সুতরাং কোনোটা যদি অতিরিক্ত ভারী বর্ষণে পরবর্তী ক্ষেত্রে ডুবেও যায়, তাহলে যেগুলো প্রথমে দানা বোনা হয়েছিল সেগুলো বেশি উচ্চতায় থাকার কারণে সেগুলো নষ্ট কম হবে। তো সুতরাং একসঙ্গে গোটা বীজতলাটা না ফেলে ধাপে ধাপে বীজতলা ফেলার কথা বলা হয়। ইংরেজি পরিভাষায় এটাকে বলা হয় স্ট্যাগার্ড সিডবেড প্রিপারেশন। আর 2 নম্বর হচ্ছে যে যদি হঠাৎ করে ভারী বর্ষণ হয়, যারা এককালীন বীজতলা ফেলে দিয়েছেন, সেক্ষেত্রে অতিরিক্ত জল সঙ্গে সঙ্গে কাটিয়ে বের করে দিতে হবে। আর একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে জমিতে যদি বীজতলায় বিশেষ করে যদি জল বেশি দাঁড়িয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সার দেওয়ার ইচ্ছা হলেও আপনি সার দিতে পারেন না। তার কারণ অধিক জলে যদি আপনি বীজতলাতে একটু সার দেন, সেটা জলে গুলে বাইরে বেরিয়ে যাবে। সেই জন্য আমরা সেক্ষেত্রে গাছের গায়ে স্প্রে করার কথা বলি। আচ্ছা আচ্ছা, সার প্রয়োগ করবেন, তলার গায়ে স্প্রে করবেন, বীজতলার গায়ে। সেটা হচ্ছে, তার জন্য এখন ন্যানো ইউরিয়া এসছে, ন্যানো ডিএপি এসছে, ন্যানো ইউরিয়া প্লাসও বাজারে অ্যাভেলেবেল আছে। সুতরাং এই ন্যানো ইউরিয়া প্লাস এবং ন্যানো ডিএপি যেটাই আপনি পান না কেন, সেটাই 2 থেকে 4 ml প্রতি লিটার জলে গুলে আপনাকে 2 থেকে 4 ml প্রতি লিটার জল হিসাবে বীজতলাতে একবার স্প্রে করতে হবে। আচ্ছা, এবং অতিরিক্ত জল কাটিয়ে চিপচিপে জল ধরে রাখার ব্যবস্থা আপনাকে করতে হবে। আর যদি দেখা যায় যে পুরো তলা ডুবে গেছিল 3-4 দিন, তারপরে জলটা বেরিয়ে গেল, সেক্ষেত্রে চারা অনেকটা দুর্বল থাকবে, রোগ সহজেই সেই বীজতলাকে আক্রমণ করতে পারে। সেই জন্য প্রতিষেধক হিসাবে সরাসরি ওষুধে না গিয়ে, আমরা সবাই জানি যে পটাশ সার রোগ সহনশীল ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুতরাং প্রতি 2 কাঠা বীজের জন্য 150 গ্রাম পটাশ আপনাকে সেই তলাতে প্রয়োগ করতে হবে। অবশ্যই সেটা জলটা যতটা সম্ভব তলা থেকে কাটিয়ে নেবার পরই তারপরে আপনি জমিতে ব্যবহার করবেন। তাহলে এই চারার রোগ সহনশীল ক্ষমতা কিছুটা বাড়বে, গোড়া পচাটাও আসবে, এবং পরবর্তী ক্ষেত্রে সেই চারাটা যখন আপনি মূল জমিতে রোয়া করবেন, সেই গাছেও সহজে রোগের সংক্রমণ ঘটবে না। আপনাকে ধন্যবাদ, ক্যামেরার মুখোমুখি এতক্ষণ আপনি থাকলেন, এবং আপনাকে আমরা আরেকবার পরিচয় করে দিই, ডক্টর হীরক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মূল দায়িত্বে ইনচার্জ রয়েছেন, এবং আগামী দিনে তিনি কথা দিলেন যে আরো কৃষকদেরকে কিভাবে তারা যেটা জানে না, তারা যেটা এখনো যেটুকু আজকে জানলো, আজকে যে এই যে কৃমিটা যেটা মানুষের শরীরে হয়, গরু বাছুর থেকে সব প্রাণীরই আছে, তবে নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু ইনি স্যার কিন্তু আজকের আলোচনাটা রেখেছেন। আমরা সরাসরি এর আগে লাইভটা দেখিয়েছিলাম। তবে চাষি ভাইদের একটা কথা বলাই, যদি দুর্যোগ হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি গবেষণা কেন্দ্রের দ্বার খোলা থাকে, আপনারা সময় মতন চলে আসুন, আপনাদের জানার যেটা ইচ্ছে রয়েছে সেটা জানুন। দয়া করে আপনারা ওই যে হাতুড়ে চাষি, হাতুড়ে কৃষক, হাতুড়ে যে ডাক্তার, যেটা বলছি আপনার মনে রাখুন, হাতুড়ে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয়, ওটা দয়া করে করবেন না। কারণ আপনারা প্রশিক্ষণ নিতে আসুন সঠিক জায়গায় প্রশিক্ষণ নিয়ে আপনি কি ওষুধ ব্যবহার করবেন, কি সার দেবেন, এখান থেকেই আপনাদেরকে বলে দেবে, সেই মতন আপনারা করুন। কারণ যে সমস্ত শিক্ষা অর্থাৎ তাদের কোনো ডিগ্রিই নেই, তারা সেখানে গিয়েই বসে পড়লো একটা সারের দোকানে,
সেখানে গিয়ে লিখে দিলেন, আর সেই প্রেসক্রিপশন নিয়ে গিয়ে আপনি ওষুধ কিনে ফেললেন, কিন্তু বিপদটা তো আপনারই হবে। তো সেক্ষেত্রে এগুলো আপনাদের নজর রাখতে হবে। সবাই ভিডিওটি আপাতত ভিডিওটি দেখলেন, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।